দোকানদার কাকু, ও দোকানদার কাকু, আমি আর আমার মা দুদিন ধরে কিচ্ছু খাইনি গো। আমাদেরকে কিছু চাল ধার দাও না দোকানদার কাকু, আমরা খুব তাড়াতাড়ি টাকাটা পরিশোধ করে দেব। মা মেয়ে মিলে যে কতটা অসহায়ত্বের মধ্যে আছি সেটা তোমাকে কিভাবে বোঝাবো দোকানদার কাকু? কি যে বলিস না তুই মা, সকাল থেকে তো দোকানে একটা কর্তারও আসেনি। আমার সংসারেও তো অনেক টানাপোড়েন। তুই আমাকে ক্ষমা কর মা, আমি তোকে বাকিতে দিতে পারবো না। যদি সম্ভব হতো তাহলে তোকে আমি বাকিতে দিতাম। এভাবে তুমি মুখের ওপর না করে দিও না কাকু, আমাদের মা মেয়ের অবস্থা তো তোমাদের থেকেও খুবই খারাপ। বাবার মৃত্যুর পর থেকে সংসারে যে কি একটা ঢল নেমে এসেছে অভাবের, সেটা তোমাকে কি করে বোঝায়? অনেক দোকানের কাছে চাল ধার চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে চাল ধার দিতে চায় না দোকানি কাকু। শুধু তোমার কাছে এখন এলাম, আর তুমিও না করছো। ও মা, মা, কি যে রান্না করব কিছুই তো বুঝতে পারছি না। দোকানদারের কাছে চাল চাইতে গিয়েছিলাম, তিনিও তো চাল দিলেন না। কিছুই বুঝতে পারছি না, এভাবে আর কতদিন চলবে মা বলো তো? কোনো দোকানদার তো আমাদের ধারও দিতে চাচ্ছে না। বাবার মৃত্যুর পর থেকে এই সংসারটা যেন থেমে গেছে মা, কিছুতেই কিছু হচ্ছে না। আমি তোমাকে কতদিন ধরে বলেছি যে আমাকে কোথাও যেতে দাও, কোথাও গিয়ে একটা কাজ করি। যদি কারো বাড়িতে গিয়েও কাজ করতাম তাহলে তো দুটো পয়সা আসতো ঘরে। চুপ কর রূপা, তোকে আমি কখনোই কোনো কাজ করতে দেব না। আমি কি কম চেষ্টা করছি সংসারটাকে চালানোর? কিন্তু সব দোষ তো আমার এই কপালের। এই কপালে কোন দিন শোক লেখা ছিল বল তো মা? তবে আমি আশা হারাইনি, একদিন না একদিন আমাদের ভাগ্য ঘুরবেই। তবে সেই দিনটা মৃত্যুর আগে নাকি মৃত্যুর পরে হবে সেটাই তো বড় কথা। তা মা, ঘরে কি একটা মুড়িও নেই খাওয়ার? কিছু একটা খেয়ে তো আমাদেরকে বেঁচে থাকতে হবে নাকি? মা, ঘরে তো জল ছাড়া কিছুই নেই খাওয়ার। শাক পাতা আর সেদ্ধ আর কত খাওয়া যায় মা? যে একটু সুখের মুখ দেখেছিলাম, ঠিক সেই সময় বিধাতা বাবাকে তার কাছে নিয়ে গেলেন। আমরা আগে বুঝতে পারিনি মা, বাবা আমাদের সংসারের জন্য ঠিক কতটা কষ্ট করতেন। কিন্তু এখন তো বাবার অভাব আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তোর বাবা না থাকায় ঘরটা এমন খালি হয়েছে যে কি আর বলবো। কত সুন্দর করে সংসারটাকে চালাতেন উনি, কিন্তু এখন আমরা সবাই যে অসহায়। তোকে একটা কথা বলি মা, তুই একটা কাজ কর, তুই বরং তোর ছোট কাকিমার বাড়িতে গিয়ে কিছু টাকা অথবা চাল ধার চেয়ে নে। তারা তো অনেক বড় লোক মানুষ, যদি দয়া হয় তবে দিলেও দিতে পারে। আমাদের মতো গরিবদের তো লজ্জা একটু কম থাকাই ভালো। মা, ছোট কাকিমার কাছে তো কোনো দিনই আমরা সাহায্য পাইনি। ছোট কাকা তো তার বউয়ের ভয়ে আমাদেরকে কখনো সাহায্য করতেই আসেনি। দেখো মা, মানুষ কতটা নিষ্ঠুর, যেখানে তার ভাতিজি অনাহারে অদ্যাহারে দিন নিপাত করছে, আর সেখানে তারা কত বিলাস জীবন যাপন করছে। ছোট কাকিমা, ও ছোট কাকিমা, আমি আর আমার মা তো দুদিন ধরে অনাহারে রয়েছি। দয়া করে আমাদেরকে কিছু চাল দিন না, না হলে একটু সাহায্য করুন। আমরা তো না খেতে পেরে এক্ষুনি মরে যাব। কাকিমা, দয়া করুন আমাদেরকে একটু। আপনারা তো অনেক ধনী মানুষ, আমাদেরকে একটু সাহায্য করলে আপনাদের তো তেমন কোনো ক্ষতি হবে না। আপনার পায়ে পড়ি কাকিমা, আমাদেরকে একটু সাহায্য করুন। হাতে পায়ে মাথায় যেখানে ধরার ধর, তোকে আমরা কোনো সাহায্য করতে পারবো না, বুঝেছিস?
এখন আমার বাড়ি থেকে বিদায় হও তো বাবু। তা আমাকে একটা কথা বলতো মেয়ে, আমরা কি সাহায্যের ভান্ডার খুলে বসেছি নাকি, যে যখন যে কোনো সময়ে এসে আমাদের কাছে সাহায্য চাইবে আর আমরা তোকে সাহায্য করব? আমি তোদেরকে কোনো সাহায্য করতে পারবো না, পারবো না, পারবো না। কি অন্যায় করেছিস সেটা শুনতে চাস তো? তাহলে শোন, তোরা হচ্ছিস ভিখারি পরিবার আর আমরা হচ্ছি বড়লোক পরিবার, বুঝেছিস? আমাদের সাথে তো তোদের কখনো যায় না, বুঝেছিস? আর আমার স্বামী এত কষ্ট করে টাকা উপার্জন করে তোদেরকে সাহায্য করার জন্য নয়, বুঝেছিস? তোর মরা বাপকে বলতে পারলি না যে মরার আগে আমাদের জন্য কিছু রেখে যেও, তাহলেই তো লেটা চুকে যেত। মানুষের কাছে এসে এসে এভাবে হাত পাততে হতো না তোদেরকে। কাকিমা, এসব কি কথা বলছেন আপনি? আপনি আমার মৃত বাবাকে নিয়েও এখন কথা বলছেন? থাক কাকিমা, আপনাদের সাহায্যের আর আমাদের দরকার নেই। দরকার হলে আমরা জল খেয়ে বেঁচে থাকবো, তবুও আপনার সাহায্যের আমাদের আর কোনো দিনও দরকার হবে না। আপনার কাছে চাল ধার অথবা সাহায্য চাওয়াটাই আমার ভুল ছিল। আমাকে ক্ষমা করে দিন, আমি এখন আসি। তোকে কে আসতে বলে আর কে যেতেই বা বলে? যা যা, এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি। অসভ্য ভিখারি মেয়ে, এমনিতেও কিছু নেই তোদের ঘরে, আবার বড় বড় কথা বলে দেমাক দেখাচ্ছিস। যেদিন ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় মরে যাবে সেদিনই তোদের দেমাক বের হয়ে যাবে, দেখিস। হাট আমার বাড়ি থেকে, যা বলছি, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। হে বিধাতা, কোথাও একটা সাহায্যও আমি পেলাম না। কি এখন করব কিছুই তো বুঝতে পারছি না। মাকে বাড়িতে গিয়ে কি জবাব দেব? হায় বিধাতা, তুমি আমাকে একটা বুদ্ধি দাও, না হলে কিছু একটা অলৌকিক ঘটাও, যাতে আমাদের অভাবটা একটু দূর হয়। মানুষের কোলাহল তো আর ভালো লাগে না। মনে হয় যতদিন বেঁচে থাকি এই গাছতলাতেই কাটিয়ে দিই। আর কত বিধাতা, আর কত, আর কত আমাদের মতো অসহায় মা মেয়েকে কষ্ট দেবে? আমরা তো এসব আর নিতে পারছি না বিধাতা, আর নিতে পারছি না। কে রে তুই বাছা, এখানে এভাবে বসে বসে কি বিড়বিড় করছিস? আমাকে কিছু খেতে দিবি মা? তোদের বাড়ি থেকে খাওয়ার মতো কিছু আছে? আমাকে যদি দিতিস তাহলে তোকে অনেক আশীর্বাদ করতাম। শরীরটা তো আর চলছে না রে মা, খিদার যন্ত্রণা সইতে না পেরে এই গ্রামের দিকে যাচ্ছিলাম আর কি, খাবার খুঁজতে। বুড়িমা, কাকে তুমি দুঃখের কথা বলছো? আমরা না খেয়ে আছি আজ 2 দিন হলো। আমি জানি বুড়িমা, খাওয়ার যে কি কষ্ট, সে কষ্ট আর পৃথিবীতেই নেই। এখন তো মনে হচ্ছে এখানেই বুঝি মারা যাব। তবে আমি তোমায় কিছু দিতে না পারলেও জল দিতে পারি। তুমি কি জল খাবে বুড়িমা? খাবো রে মা, খাবো। আমাকে বরং জলে দে। তবে এইখানে জল পাবে কোথায়? আশেপাশে তো কোনো পুকুরও দেখছি না যে আমাকে এনে তুই জল খাওয়াবি। তুমি বরং আমার সাথে চলো আমার বাড়িতে, আমি তোমাকে পেট ভরে জল খাওয়াবো বুড়িমা। তবে তাই চল রে মা, আমাকে একটু জলই খেতে দে। একটু জল খেলেও মনে হয় শরীরের দুর্বলতা কাটবে। বুড়িমা গো, সোনালি আমায় সব কিছুই বলেছে যে তুমি অনেক ক্ষুধার্ত। তোমায় আর কি বলবো দুঃখের কথা। আমার এই সংসারে এত টানাপোড়েন লেগেছে যে কিছু একটা যে করব সেটাও পাচ্ছি না। 2 দিন ধরেই তো জল খেয়ে আছি। পুকুর পাড় থেকে কিছু শাক এনে সেদ্ধ করে খেতাম। এখন ওই পুকুর পাড়ের মালিকও আমাদেরকে শাক তুলতে দেয় না। অভাব যখন দরজায় কড়া নাড়ে
তখন তো সব দরজাই প্রায় বন্ধ হয়ে যায়। তখন মানুষও খুব মজা নেয় এইসব নিয়ে, কারণ যারা অভাবে পড়ে তারাই তো বুঝতে পারে যে কত কষ্ট। বড়লোক মানুষরা তো আর বুঝবে না যে অভাবের কি যন্ত্রণা। তবে তোদের সমস্যার কথা শুনে আমার খুবই কষ্ট লাগছে। দে, আমাকে একটু জলই দে, তবে আমি তোদেরকে আশীর্বাদ করে গেলাম। তোদের খুব তাড়াতাড়ি সুখ আসবে, খুব তাড়াতাড়ি। মা, ও মা, দেখে যাও এসে কি কাণ্ডটাই না ঘটলো। মা গো, আমাদের রান্নাঘরে এটা কি মা? আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। চোখ যে আমার ঝলসে গেল মা। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও। এটা তো আমি কিছুতেই চিনতে পারছি না। এটা কি ধাতু হতে পারে? ও মা, এটা আমি কি দেখছি রে মা? এটা তো একটা সোনার পাত্র। সোনার পাত্রে সোনার মোহর একেবারে ভর্তি। এটা এটা কিভাবে সম্ভব রে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা এখানে কে রেখে গেল? আমাদের দুঃখ অবশেষে অবসান হবে মনে হয়। মা, এটা ওই বুড়িমাই হতে পারে। তিনিই তো বলেছিলেন যে আমাদের কপালে খুব তাড়াতাড়ি সুখ আসবে। তিনি এগুলো আমাদেরকে দান করেছেন মা। হ্যাঁ রে মা, আমারও মন বলছে এগুলো বুড়িমারই আশীর্বাদ। তিনি বোধহয় আমাদেরকে এগুলো দান করেছেন রে। তোমায় অনেক ধন্যবাদ বুড়িমা। তুমি সব সময় ভালো থেকো। যা রে মা, যা, আগে বাজারে গিয়ে কিছু চাল কিনে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। এক্ষুনি গিয়ে বাজার থেকে চাল কিনিয়ে নিয়ে আসছি। আর তারপর দুজনে রান্না করে খাবক্ষণ। বাবা বাবা বাহ, নবাবের বেটির কাণ্ডটা দেখো। সে কখন থেকে শুধু থালা বাসনই মেজে চলেছে, থালা বাসনই মেজে চলেছে। তা বলে এতক্ষণ যদি তোমার থালা বাসনই মাজতে চলে যায়, তাহলে আমরা খাবোটা কখন শুনি? বলি, এটা কি তুমি তোমার মামার বাড়ি পেয়েছো যে এখানে যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করবে? শোনো, এখানে থাকতে হলে খুব সাবধানেই থাকতে হবে। বোন চম্পা, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো কিছুক্ষণ আগেই থালা বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে এলাম। তুমি বাড়িতে চলে যাও বোন, আমি থালা বাসনগুলো মেজে এক্ষুনি গিয়ে রান্নাটা বসিয়ে ফেলছি। আমার মাথায় সব কিছুই আছে বোন, যে কখন কোন কাজটা আমায় করতে হবে। তোমরা শুধু শুধু চিন্তা করছো এসব নিয়ে। তা চিন্তা করব না? তোমার যা রূপ, আমার বড় দাদা যে তোমাকে কি দেখে বিয়ে করেছে সেটাই তো বুঝতে পারি না। যে মেয়ের রূপের এমন ছিরি, তার কাজেরও তো ছিরি থাকবে নাকি? আসলে বোন, বিধাতাই তো আমাকে এরকম ভাবে বানিয়েছেন। এই যে দেখো না বোন, তুমি কতটা সুন্দরী। তোমাকে যে বিধাতা বানিয়েছেন, আমাকেও তো সেই বিধাতা বানিয়েছেন। আচ্ছা বোন, আমি তো তোমার বড় দাদার বউ, তাই না? তুমি আমাকে বৌদি বলে কেন ডাকো না বলো তো? আমার তো খুব কষ্ট হয়। আমাকে যদি বৌদি বলে রাখো তাহলে আমার খুব ভালো লাগবে। তোমার ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তোমার মতো এরকম কালি একটা মেয়েকে আমি কখনোই বৌদি বলে ডাকতে পারবো না, বুঝেছো? এই সমাজে তো আমাদের একটা মান সম্মান আছে। তুমি আমাদের ঘরের কাজের লোকের মর্যাদাই পাবে শুধু। তোমাকে আমরা কখনো বৌদি বলে ডাকবো সেটা কল্পনাও করো না। মা, ও মা, তোমার ছেলে এটা কাকে বিয়ে করে আনলো বলো তো? তোমার ছেলের জন্য তো সমাজে তো আমরা মুখই দেখাতে পারছি না। যেদিকেই যাচ্ছি সেদিকে শুধু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমায়। সবাই শুধু আমাকে বলে যে তোমার দাদা
কি তোমার বৌদিকে ডেকে আনেনি? আমার তো তখন কিছুই বলার থাকে না মা, কিছুই বলার থাকে না। মাঝে মাঝে ইচ্ছা করে কোথাও ডুবে মরে যাই। এই দাদার জন্য আমার জীবনটাই না থেমে যায়। তোর ভবিষ্যতের কোনো কিছুই আমি হতে দেব না, বুঝেছিস? তুই শুধু অপেক্ষা কর। একে তো আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। যদি রূপটাও একটু থাকতো তাও মানা যেত। সে তো দেখতে এতই কালো যে দিনের আলোতেও তাকে ঠিক মতো দেখাও যায় না। আচ্ছা মা, দাদা তো শহরে যায় কাজে, তখন যদি আমরা বৌদিকে ঘর থেকে তাড়িয়ে দিই তাহলে কেমন হয় মা? তাকে এমন কথা বলে বের করে দেব যে সে আর কোনোদিনও এই বাড়ির দিকে মুখ তুলে তাকাবে না। আমার তো বিয়ের বয়স হয়েছে মা, কিছুদিন পর তো পাত্রও আসা শুরু করবে। তখন যদি এরকম বৌদিকে দেখে তাহলে তো আমার বিয়ে কোনোদিনও হবে না মা। এত সোজা না বিয়ে ভাঙা, বুঝেছিস? এত সোজা না। বললাম না, অপেক্ষা কর, শুধুই দেখতে থাক। মা, বোন, তোমাদের জন্য খাবার আমি টেবিলে বেড়ে রেখেছি, এসে খাবারগুলো খেয়ে নাও। মা, আপনার পছন্দের পালং শাকের তরকারিও আমি রান্না করেছি, আশা করছি আপনার খুব ভালো লাগবে। আর বোন, তোমার জন্য তোমার পছন্দের মাছের চচ্চড়িও আমি রান্না করেছি। এই হতচ্ছাড়ি, দেখছিস না আমি আমার মায়ের সাথে গুরুত্বপূর্ণ কথা বলছি, আর তুই এখন এসে আমাদেরকে বিরক্ত করছিস? তোর সাহস তো দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে। তোকে তো আমি তুমি করে বলতাম, কিন্তু তোকে আর সেই সম্মানটুকুও আজ থেকে করব না। শোন, নিজেকে তুই কি ভাবিস? হ্যাঁ, কি ভাবিস? কোনো রাজকন্যা নাকি জমিদারের ঘিন্নি? সীমায় থাক, বুঝেছিস? সীমায় থাক। সীমা লঙ্ঘন করলে কিন্তু ঘর থেকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আমরা কখন খাবো না খাবো সেটা তোর কথায় চলবে নাকি? তুই রান্না করেছিস, এক কোনায় গিয়ে পড়ে থাক। সব দোষ তো আমার ছেলের। এই ছেলেকে যদি জন্ম না দিয়ে মেরে ফেলতাম তাহলেই অনেক ভালো হতো। এমন একটা অপয়াকে ধরে এনেছে যার না আছে রূপ, না আছে সৌন্দর্য। মা, আমার কোনো কথায় যদি আপনাদের কোনো কষ্ট লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি মা। তোর ভালোবাসা তোর ওই শাড়ির আঁচলেই বেঁধে রাখ। ওগুলো তো তোর ভালোবাসা নয়, আমাদেরকে পটানোর ধান্দা, তাই তো? কিন্তু একটা কথা মনে রাখিস কালী, তুই যতই আমাদের জন্য করিস না কেন, আমাদের মন তো তুই কখনোই পাবি না। আমাদের গায়ের রং দেখেছিস? তুই তো 7 বার জন্মালেও এরকম গায়ের রং পাবি না। ধর, তুই যদি কোনোদিন সুন্দরী হতেও পারিস তাহলে মেনে নেওয়া যায় কিনা সেটাও দেখব। কিন্তু বোন, আমি আমার গায়ের রং পরিবর্তন করব কিভাবে বলো? এটা যদি কখনো সম্ভব হতো তাহলে তো পৃথিবীর কেউই কোনোদিন অসুন্দর থাকতো না। আচ্ছা মা, কেন কেন গায়ের রং সুন্দর থাকলে তাকে বেশি মর্যাদা দিতে হবে? তোরে তো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, বুঝেছিস? তুই তো আমাদের বাড়ির কাজের লোক হওয়ারও যোগ্যতা রাখিস না। চুপচাপ এখান থেকে কেটে পড়, না হলে তোকে আমি এমন মার মারবো যে জীবনের শিক্ষা দিয়ে দেব। না না মা, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। এখন থেকে আপনাদের সামনে আমি খুব কমই আসার চেষ্টা করব, তবুও আপনারা কষ্ট পাবেন না। আপনারা ভালো থাকুন মা। তোমাকে তো আমি কতবার করে বলেছিলাম যে পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে তুমি বিয়ে করো না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। সেই তুমিই আমাকে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে ফেললে। কিন্তু এখানে শুধু তোমার দোষ নয়, আমারও তো দোষ আছে। আমি তো চাইলেই তোমাকে না করতে পারতাম, কিন্তু এত কিছুর পরেও তোমাকে আমি না করতে মন চাইনি, কারণ তোমাকে যে আমি বড্ড ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি
আমি অনেক বড় ভুল করে ফেলেছি। গিন্নি, দয়া করে মা এবং বোনের কথায় কিছু মনে করো না। আস্তে আস্তে দেখবে সবকিছুই ঠিক হয়ে যাবে। তুমি তো একটা কথা নিশ্চয় জানো যে সবুরে মেয়া ফলে। দেখবে গিন্নি, তোমার গুণের কাছে তোমার রূপ ঢাকা পড়ে যাবে খুব তাড়াতাড়ি। সেই দিন আসতে খুব বেশি দেরি নয় গো। সেটা তো কোনো দিনও সম্ভব নয়, কারণ এই পৃথিবীর সবাই সুন্দরের পূজারী। সুন্দর মানুষকে সবাই খুব প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, কিন্তু অসুন্দরীদের দিকে কেউ মুখ ফিরে তাকায়ও না। গিন্নি, দয়া করে তুমি আর কষ্ট পেও না গো। তুমি যে আমার কাছে বিশ্ব সুন্দরী। শোনো গিন্নি, আমি কয়েকদিনের জন্য শহরে যাব। তুমি ততদিন দয়া করে একটু মানিয়ে নিও। আর শহর থেকে এসে আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব। এটা আমি তোমাকে কথা দিলাম গিন্নি। তোমাকে এখানে আর রাখবো না। আর কত কষ্ট করবে, তোমার কষ্ট দেখলে যে আমার সহ্য হয় না। কি, তুমি কি সত্যি বলছো? তুমি কি সত্যিই আমাকে তোমার কাছে নিয়ে যাবে? আসলে আমার যত দুঃখ ছিল, সব দুঃখই আমার এক নিমিষে শেষ হয়ে গেছে। আমিও আর এখানে থাকতে চাই না। আমার যে খুব কষ্ট হয়। তুমি তাড়াতাড়ি শহর থেকে ফিরে আমাকে তোমার কাছে নিয়ে যেও। তুমি আমাকে কথা দাও যে খুব তাড়াতাড়ি তুমি বাড়িতে ফিরে আসবে। আমার তো মা আর বোনকে খুব ভয় করে। হায় রে পোড়া কপাল আমার! আমি এত পোড়া কপাল নিয়ে জন্মেছি যে কে আর বলবো। একদিকে আমার স্বামী শহরে কাজ করতে চলে গেল, আর আরেকদিকে আমার ননদিনী আর শাশুড়ি মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না। হে বিধাতা, তুমি আমায় কেন এত দুঃখ দিলে? বলো, বলো বিধাতা। এই দিন দুপুরে গাছতলায় বসে কি এমন বিড়বিড় করছিস? তোর জীবনে কিসের এত দুঃখ? আমায় সবটা খুলে বল মা। তোর মুখটা দেখে আমার যে বড্ড মায়া হচ্ছে। খুলে বল না সব ঘটনা। ও, তোমায় আর কি বলবো বুড়িমা। আমার গায়ের রং কালো বলে আমার শাশুড়ি আর ননদ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমায়। তাই এখানে বসে আছি। কি করব কিছুই বুঝতে পারতেছি না। ও, তাহলে এই ব্যাপার। তাহলে শোন রে মা, তোকে একটা কথা বলি। তোকে দেখে না আমার বড্ড মায়া হয়েছে রে। তুই আমার কথা মেনে সকালে বাড়িতে ফিরে যা। তারপরে ভেলকি দেখতে পারবি যে কত দানে কত চাল। ও মা গো, এ কালীর সাহস কত বড় গো! এই কালী, তোকে না কালকে তাড়িয়ে দিয়েছিলাম? তোর কত বড় সাহস যে এখানে আবার ফিরে এলি? এই অসভ্য মেয়েটার সাহস দেখো মা। এই মেয়েটার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। মা দাঁড়াও, ঘর থেকে ঝাড়ুটা নিয়ে আসি, তারপরে কি ঝাঁটাপেটা করলেই সবকিছু ঠিক হয়ে যাবে। ও মা গো, মা এসব কি হয়ে গেল? আমরা দুজন এত কুচকুচে কালো কি করে হয়ে গেলাম গো? কি হয়ে গেল? এগুলো হচ্ছে তোমাদের পাপের শাস্তি। তোমাদের মাঝে যত সৌন্দর্য ছিল সব কিছু এখন আমার হয়ে গেছে। এগুলো হচ্ছে বুড়িমার আশীর্বাদ। এখন থেকে সারাটা জীবন তোমরা মা মেয়ে মিলে এরকম কালে হয়ে থাকবে। তোমাদের দুজনকে দেখে সমাজ শিক্ষা পাবে যে মানুষকে নিয়ে এত হাসাহাসি তামাশা করা ঠিক নয়। এটা হচ্ছে তোমাদের দুজনের শাস্তি বিধাতার পক্ষ থেকে।